আসসালামু আলাইকুম। ন্যাশনাল কলেজের অনলাইন ক্লাস শিক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ফাতেমা আক্তার। তোমাদের আজকে আমি পড়াবো ব্যবসা সংগঠন ব্যবস্থাপনার দ্বিতীয় পত্র থেকে। আজকে আমরা যে চ্যাপ্টারটা আলোচনা করবো এটা দ্বিতীয় পত্রের শেষ অধ্যায়। এর সাথে আমাদের দ্বিতীয় পত্র শেষ হয়ে যাবে। তোমাদের একটা অনলাইন এক্সামের রুটিন তোমরা পেয়েছো এবং সেখানে পঞ্চম অধ্যায় থেকে একদম দশম অধ্যায় পর্যন্ত তোমাদের এক্সাম অনুষ্ঠিত হবে। তো আমাদের এই পর্যন্ত যে ধারাবাহিক আলোচনাগুলো করেছি আমরা প্রত্যেকটা তোমরা ন্যাশনাল কলেজের ফেসবুক পেজে তোমরা পেয়ে যাবে এবং ইউটিউবে পেয়ে যাবে। তোমাদের যদি প্রিভিয়াস কোনো চ্যাপ্টারগুলো সমস্যা থাকে তোমরা সেগুলো দেখে নেবে। আমরা আজকের ক্লাসটা শুরু করতে যাচ্ছি। আমরা আজকে আলোচনা করব নিয়ন্ত্রণ নিয়ে। ব্যবস্থাপকীয় কার্য প্রক্রিয়ায় আমরা 7টি কাজ দেখেছিলাম। সেই 7টি কাজ যদি আমরা আরেকবার আজকে দেখি, সবচেয়ে প্রথম যে কাজটি ছিল সেই কাজটি হচ্ছে পরিকল্পনা, তারপর ছিল সংগঠন, কর্মসংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় সাধন, সবচেয়ে শেষে দেখো নিয়ন্ত্রণ। আমরা বাকি যে 6টা কাজ সেই 6টা কাজ কিন্তু আমরা শেষ করে নিয়ে এসেছি। আজকে আমরা আলোচনা করব ব্যবস্থাপকীয় কাজে সর্বশেষ যে ধাপ আছে সেটা হচ্ছে নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণ শব্দটা কিন্তু আসলে আমাদের এমন একটা অবস্থা আমাদের চোখের সামনে তুলে ধরে যা থেকে আমরা বুঝি যে কোনো কিছু করা থেকে বিরত থাকা, কোনো কিছু করা, কোনো কিছু যেন আমরা সুন্দর করে করি, কোনো কিছু করতে বাধা দেয়, সব কিছু মিলিয়ে কিন্তু নিয়ন্ত্রণ বলতে এমন একটা কিছুকে বোঝায়। তো ব্যবস্থাপনার ক্ষেত্রে আসলে নিয়ন্ত্রণ বিষয়টা কি, সেই বিষয়টাই হচ্ছে আমাদের আলোচনার বিষয়। নিয়ন্ত্রণের ইংরেজি হচ্ছে কন্ট্রোলিং। আমরা এই শব্দটার সঙ্গে কিন্তু অনেক বেশি পরিচিত। কন্ট্রোলিংকে আমরা কি বলছি, বাংলায় নিয়ন্ত্রণ বলছি। শুরু থেকে যারা ক্লাস করেছো বা আমরা যারা পড়াশোনা করেছি তারা আমরা দেখেছি যে পরিকল্পনা, সংগঠন, কর্মসংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় সাধন, এই 6টি কাজ ব্যবস্থাপনার যে লক্ষ্য উদ্দেশ্য আছে, লক্ষ্য উদ্দেশ্য কাকে বলে সেটা কিন্তু আমরা জানি। লক্ষ্য হচ্ছে কি, লক্ষ্য হচ্ছে পরিকল্পনার অভিপ্রেত ফল, আর উদ্দেশ্য হচ্ছে যে চূড়ান্ত পথ বা চূড়ান্ত জায়গা যেখানে আসলে আমরা যেতে চাই। তাহলে এই লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আমাদের কি করতে হয়, ব্যবস্থাপনা এই 7টি কাজ করতে হয়। ব্যবস্থাপনার 7টি কাজ করতে যেয়ে আমাদেরকে সবচেয়ে গুরুত্বের সাথে যে কাজটা করতে হচ্ছে সেটা হচ্ছে নিয়ন্ত্রণ, বা আমাদের বলি সেটা হচ্ছে কন্ট্রোলিং। এই নিয়ন্ত্রণ বা কন্ট্রোলিং যদি না থাকে, আমরা যদি আমাদের ব্যক্তিগত জীবনেও দেখি, আমাদের কিন্তু অনেকগুলো ন্যায়ের মধ্য দিয়ে আসলে যেতে হয়। এটা করা যাবে না, এটা করো, এটা এইভাবে করতে হবে না, এভাবে করলে ভালো হবে। এই যে এতগুলো যে বিধি নিষেধ, এটাও কিন্তু এক ধরনের কন্ট্রোলিং। আমরা যদি প্রত্যেকটা ধর্মগ্রন্থ যদি দেখে থাকি তখন কিন্তু আমাদের আচরণীয় কথা বলা হচ্ছে, আমাদেরকে আমাদের জীবনযাপনের যেন আমরা বিলাসিতা না করে কাটাই, আমাদেরকে সে ধরনের নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে। আমাদের মা বাবা যারা আমাদের গুরুজন, তারাও কিন্তু সবসময় আমাদেরকে নিয়ন্ত্রণের মধ্যেই রাখার চেষ্টা করে, আমাদেরকে যে বিধিনিষেধ আরোপ করে। মানে নিয়ন্ত্রণটা আমরা কি বলতে পারি। এখন আসলে ব্যবস্থাপনার ক্ষেত্রে নিয়ন্ত্রণটা কি সেটাই হচ্ছে আমরা আলোচনা করব। ব্যবস্থাপনার ক্ষেত্রে নিয়ন্ত্রণটা আলোচনা করার জন্য কিন্তু আমাদের কি করতে হচ্ছে, এই যে কাজগুলো আছে কাজগুলো দেখতে হচ্ছে। আমরা কিন্তু কি জানি যে পরিকল্পনা হচ্ছে কি করা, পরিকল্পনা হচ্ছে অতীত অভিজ্ঞতার আলোকে
ভবিষ্যতের জন্য নেওয়া বর্তমানে নেওয়া কোনো পদক্ষেপ আমরা কিভাবে বলি অতীত অভিজ্ঞতার আলোকে বর্তমানে নেওয়া ভবিষ্যতে জন্য যে চিন্তা ভাবনা করা হয় তাকে পরিকল্পনা করে। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? কথা বোঝা যাচ্ছে? আচ্ছা, তাহলে আমরা কি নিয়ে আলোচনা করছিলাম? দেখো, অতীত অভিজ্ঞতার আলোকে বর্তমানে নেওয়া ভবিষ্যতের জন্য যে চিন্তা ভাবনা করা হয় তাকে আমরা কি বলছি? পরিকল্পনা বলছি। এখন দেখো, এই যে আমরা পরিকল্পনা বলছি, এই পরিকল্পনাটা আমাদের কি করছে দেখো। তাহলে আমরা এগুলো একটু, এই পরিকল্পনাকে বাস্তবায়ন করার জন্য আমাদের কি লাগে? সংগঠন লাগে। সংগঠন মানে কি? সংগঠন মানে হচ্ছে যে আমাদের যে প্রয়োজনীয় উপায় উপকরণগুলো আছে সেগুলো একত্রিতকরণ করা। কর্মী সংস্থান হচ্ছে আমাদের কে কাজ করবে, কে আমাদের হেল্পিং হ্যান্ড হিসেবে থাকবে সেটা আসলে নির্ধারণ করা। নির্দেশনা হচ্ছে এই পরিকল্পনা অনুযায়ী আমি কী করতে চাচ্ছি সেই কথাগুলো কাকে জানানো? শ্রমিক কর্মীদেরকে জানানো। প্রেষণা কি? প্রেষণা হচ্ছে আমরা জানি যদি কাউকে আমরা প্রেষিত করতে পারি, উদ্বুদ্ধ করতে পারি, তার ভেতর থেকে যদি তার কাজগুলো আমরা বের করে নিয়ে আসতে পারি, তাহলে আমরা আসলে যতটুকু কাজ চাইছি তার চেয়ে অনেক ভালো কাজও কিন্তু সে আমাদের জন্য করতে পারে। সেটা হচ্ছে কি? প্রেষণা। সমন্বয় সাধন হচ্ছে এই যে কাজগুলো আমরা 5টা কাজ আমরা করছি এটার মধ্যে একটা সম্পর্ক স্থাপন। আর নিয়ন্ত্রণ হচ্ছে এই পরিকল্পনা অনুযায়ী কাজ হচ্ছে কি না সেটা পরিমাপ করা। তাহলে এখন আমরা একটু নিয়ন্ত্রণ কাকে বলে সেটা দেখি। পরিকল্পনা অনুযায়ী গৃহীত লক্ষ্য ও উদ্দেশ্য কতটুকু অর্জিত হয়েছে পরিমাপ করা এবং কোনো বিচ্যুতি বা পার্থক্য হয়ে থাকলে তার সংশোধনীমূলক ব্যবস্থা গ্রহণকেই নিয়ন্ত্রণ বলা হয়। দেখো, আমরা প্রথমে কি লিখেছি? আমরা লিখেছি প্রথমে পরিকল্পনা কাকে বলে? অতীত অভিজ্ঞতার আলোকে বর্তমানে নেওয়া ভবিষ্যতের জন্য যে চিন্তা ভাবনা করা হয় তাকে পরিকল্পনা বলা হচ্ছে। অন্যদিকে দেখো আমরা কি লিখেছি? পরিকল্পনা অনুযায়ী গৃহীত লক্ষ্য উদ্দেশ্য কতটুকু অর্জিত হয়েছে পরিমাপ করা এবং কোনো বিচ্যুতি বা পার্থক্য হয়ে থাকলে তার জন্য যে সংশোধনীমূলক ব্যবস্থা গ্রহণ তাকেই আমরা কি বলছি? নিয়ন্ত্রণ বলছি।
আচ্ছা, এবার আসো আমরা একটু দেখে নিই যে উদাহরণ যদি আমরা দেই তাহলে আমাদের জন্য একটু সহজ হয়ে যাবে। এবার আসো দেখি আমরা উদাহরণগুলো কি হতে পারে। নিয়ন্ত্রণ বলা হয়। আচ্ছা, এখন বলো আমরা একটা উদাহরণ দিয়ে বুঝাই যে আমাদের আসলে কতটুকু পরিকল্পনা ছিল। ধরো পরিকল্পনা ছিল আমাদের 500 একক কলম তৈরি করা, বা এখানে 500 ইউনিট কলম তৈরি করা। এটা হচ্ছে আমাদের প্ল্যান, ঠিক আছে? আমরা এখানে এটা বলতে পারি এটা হচ্ছে আমাদের প্ল্যানিং। ওকে, আচ্ছা এবার আসো আমরা এই 500 একক কলম তৈরি করব, এটার জন্য আনলিমিটেড টাইম কিন্তু থাকবে না, আমাদের জন্য একটা নির্দিষ্ট টাইম বাইন্ডিংস থাকবে। আমরা এই 500 একক কলম আমরা তৈরি করব ধরো 5 সপ্তাহ। আমাদের জন্য বরাদ্দ কত হয়েছে? 5 সপ্তাহ। এখন আমরা একটা কাজ করতে পারি, 5 সপ্তাহ পরেই আমি হিসাব করে দেখতে পারি যে আমার আসলে কতটুকু কাজ হয়েছে। ধরো আমি 5 সপ্তাহ পরে দেখলাম আমার এখানে, আমি যদি এভাবে বলি তাহলে আমার টার্গেট হচ্ছে 500 একক কলম, এখন আমার এই 5 সপ্তাহ চলে গেল। 5 সপ্তাহ চলে যাওয়ার পরে আমি দেখলাম আমার 450টা কলম হয়েছে। তার মানে এটা আমি কী করলাম? মেজারমেন্ট করলাম, পরিমাপ করলাম। দেখো এখানে আমি কে বলেছি প্রথমে, আচ্ছা এটা পরে দেখাচ্ছে 450। আচ্ছা, এরপর আমাকে দেখাতে হয়েছে কি যে এই যে 450, এরপর হচ্ছে কি আমাকে বিচ্যুতি বা পার্থক্য নির্ণয় করতে হচ্ছে। কি করতে হচ্ছে? বিচ্যুতি বা পার্থক্য নির্ণয় করতে হচ্ছে। তাহলে এই যে বিচ্যুতি, যেহেতু আমার এখানে কি হয়েছে? কম উৎপাদন হয়েছে, সেজন্য আমি এখানে বিচ্যুতি বা পার্থক্য লিখছি। এরপর আমি কি করেছি? বিচ্যুতি পার্থক্য পরিমাপ করেছি। পরিমাপ কত হয়েছে? 50। এরপর আমি কি করেছি? সংশোধনীমূলক, বা আমি খুঁজে পেয়েছি যে আমার আসলে কেন এটা উৎপাদন হয়নি, সংশোধনীমূলক ব্যবস্থা গ্রহণ। আচ্ছা, এখন আসো আমরা এই যে নিয়ন্ত্রণের উদাহরণটাকে তোমরা সবাই দেখতে পেয়েছ, দেখা যাচ্ছে। আচ্ছা, তার মানে এখানে দেখো আমরা কি করেছি যে 500 একক কলম তৈরি করব আমরা কয় সপ্তাহে? 5 সপ্তাহে। তাহলে প্রত্যেক সপ্তাহে আমাদের টার্গেট ছিল কিন্তু 100। আমরা এখন যেটা করতে পারতাম, আমরা হয়তো 5 সপ্তাহটাকে ভাগ করে আমরা 3 সপ্তাহ 4 সপ্তাহতে দেখতে পারতাম। আবার আমরা কি করেছি, আমরা পুরো 5 সপ্তাহতেই আমরা কাজটা দেখছি। এখন দেখো আমরা এখানে কি বলেছি যে পরিকল্পনা অনুযায়ী গৃহীত লক্ষ্য উদ্দেশ্য। তাহলে এখানে আমার লক্ষ্য উদ্দেশ্য বলতে আমরা কাকে বোঝাচ্ছি? আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে 500 একক কলম। সবাই দেখতে পেয়েছ আমাদের কি বলেছে? আমরা লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে 500 একক কলম। কতটুকু অর্জিত হয়েছে? এই যে তাহলে আমরা এখানে যদি কতটুকু বলি, তাহলে এই কতটুকু হচ্ছে যে আমি যে পরিমাপ করেছি কতটুকু পেন তৈরি হয়েছে, এবং কোনো বিচ্যুতি বা পার্থক্য। এরপরে আমার কাজটা হচ্ছে কি, এই যে বিচ্যুতি বা পার্থক্য আমি এখানে লিখে দিচ্ছি, বিচ্যুতি বা পার্থক্য। এরপর দেখো তার এই যে বিচ্যুতি পার্থক্যর ফলাফল, আমরা এখানে কত হয়েছে? বিচ্যুতি বা পার্থক্যর ফলাফল নির্ণয়। আচ্ছা, এরপর হচ্ছে কি সংশোধনীমূলক ব্যবস্থা গ্রহণ। দেখো আমরা এখানে কি বলছি? সংশোধনীমূলক ব্যবস্থা গ্রহণ। তার মানে আমরা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে যে আমরা কি বলছি? লক্ষ্য উদ্দেশ্য অনুযায়ী কতটুকু কাজ হয়েছে সেটা নির্ণয় করে তারপরে আমরা সংশোধনীমূলক যে ব্যবস্থা গ্রহণ করে থাকি তাকে আমি নিয়ন্ত্রণ বলি। এখন এই যে আমি নিয়ন্ত্রণটা করতে যাচ্ছি, এটা আমার ইচ্ছে। আমি চাইলে 5 সপ্তাহ পরে করতে পারি, অথবা আমি এই 5 সপ্তাহ 3 সপ্তাহ পর দেখতে পারি, 2 সপ্তাহ পর দেখতে পারি। এখন আরও একটা উদাহরণ যদি আমরা দিই, ধরো এটা আমরা মুছে দিচ্ছি। ধরো জনাব রায়হান
2019 সালের জন্য 12,000 পণ্য বিক্রির সিদ্ধান্ত নিলেন। বছর শেষে দেখা গেল, আমরা এটা 2019 না লিখে 18 লিখি, আমাদের জন্য সহজ হবে। 2018 সালে তিনি কী করেছে? 12,000 পণ্য বিক্রির একটা সিদ্ধান্ত নিয়েছে। বছর শেষে দেখা গেল 10,000 পণ্য বিক্রি হয়েছে। এখানে খুব ভালো করে খেয়াল করো, একটা শব্দ কিন্তু আমরা নোট করব, সেটা হচ্ছে বছর শেষে। তাহলে তিনি কখন পরিমাপ করলেন? বছর শেষে যেয়ে তারপরে চিন্তা করলেন যে আমাদের কি হয়েছে, বিক্রি হয়েছে 10,000 পণ্য। এবার আসো আমরা কি করব, এবার আসো 2019 সালের জন্য। তিনি 2019 সালের জন্য আবারও কি করলেন? 12,000 পণ্য বিক্রির সিদ্ধান্ত নিলেন। তবে তিনি প্রতি 3 মাস পর পর বিক্রির পরিমাপ করার চিন্তা ভাবনা করলেন। আচ্ছা, আমি এটা মুছে দিই, তাহলে নিচে যেতে হবে। দেখো এবার উদাহরণটা দেখো, আমরা কি বলছি। জনাব রায়হান কি করেছেন? 2018 সালের জন্য 12,000 বোর্ড দেখা যাচ্ছে না, আমার এখানে বোর্ডটা পরিষ্কার, তোমরা একটু কি নিজেদের ইন্টারনেটে দেখে নিবে? আমার এখানে বোর্ডটা ক্লিয়ার আছে, আমি জন্য বুঝতে পারছি না যে তোমরা কেন দেখতে পাচ্ছ না। দেখেছ শুভ? এখন দেখো বোর্ডটা ক্লিয়ার কিনা একটু দেখো। মিশাল আজকে ক্লাসে নাই, তুমি মিশাল? আচ্ছা একটু আমাকে জানাও, কারণ আমার এখান থেকে আসলে বোর্ডটা ক্লিয়ার দেখা যাচ্ছে বলে আমি আসলে বুঝতে পারছি না। ধন্যবাদ মিশাল, বোর্ড দেখা যাচ্ছে। আচ্ছা দেখো তাহলে আমরা এখন কি করছি, আমরা কি বলছি। জনাব রায়হান 2018 সালের জন্য 12,000 পণ্য বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। বছর শেষে তিনি 10,000 পণ্য কী করলেন? দেখলেন যে বিক্রি হয়েছে। 19 সালে এসে তিনি আবারও 12,000 পণ্য বিক্রির সিদ্ধান্ত নিলেন। তবে তিনি এইবার দেখো, আমরা এবার নোট নিচ্ছি, প্রতি 3 মাস তিনি এবার কি করবেন? প্রতি 3 মাস পর পর বিক্রির পরিমাণটা পরিমাপ করবেন। এখন দেখো তিনি যখন 3 মাস পর দেখলেন, আমাদের যদি 12 মাস যদি আমরা হিসাব করি, তাহলে প্রত্যেক মাসে আমাদের পণ্য বিক্রি হওয়ার কথা কত একক? 1,000 করে। তাহলে 3 মাস পর, ধরো মার্চ শেষে 3 মাসে আমরা কি করলাম? আমাদের জানুয়ারি আমরা 3 ভাগ করে নিলাম, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ। তাহলে আমাদের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত বিক্রি হওয়ার কথা হচ্ছে 3,000। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত আমার বিক্রি হবে কত? 3,000। আমি যখন মার্চের শেষে যখন এটা পরিমাপ করলাম, তখন দেখলাম 2,000 হয়েছে। তখন কত দেখেছি বলো? তখন আমি দেখলাম কত হয়েছে? 2,000। আবার আমি যখন এপ্রিল থেকে জুন পর্যন্ত আমার হওয়ার কথা আবারও 3,000, মানে 3 তখন আমার হয়ে যাওয়ার কত? মানে 6,000 লিখি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে বুঝতে। 6,000 একটাই যখন পরিমাপ করলাম জুনের শেষে,
তখন দেখলাম এটা হয়েছে কত, 4500। তাহলে এখন দেখো, যেহেতু আমি আমার পার্থক্যটা বুঝতেই পারছি যে আমার 3 মাস পর যেখানে হয়ে যাওয়ার কথা 3000 এবং 6 মাস পরে আমার হওয়ার কথা কত, 6000, কিন্তু হয়েছে কত, 4500। আমি আবার যখন এটাকে জুন মাস পর্যন্ত যখন আমি দেখব, যে আমি যদি হিসাব করি যে 6 মাসে আমার হয়েছে কত, 4500, তাহলে 12 মাসে আমার হবে কত, মাত্র 9000। তাহলে আমার বছর শেষে বিচ্যুতি থেকে যাবে 3000। এই কারণে আমি যেটা করব, এই জুন মাসের পরেই আমি চিন্তা ভাবনা করব যে কেন আসলে আমার এই বিক্রিটা কম হচ্ছে। এমন হতে পারে যে আমি যে বিজ্ঞাপন দিয়েছি সে বিজ্ঞাপনটা আসলে কারো কি হয়নি, পছন্দ হয়নি। এমন হয়েছে যে আমি যে প্রোডাক্টটা পাঠিয়েছি সেই প্রোডাক্টটা আসলে সবার কাছে কাছে যায়নি, কারণ বিক্রয় কর্মীর অভাব। তাহলে আমাকে কি করতে হবে, বিক্রয় কর্মীর পরিমাণ বাড়াতে হবে, আমাকে বিজ্ঞাপনের পরিমাণ বাড়াতে হবে, এবং পাশাপাশি আমার এই প্রোডাক্টটার যে ভালো দিকটা আছে, এটা কনজিউম করলে বা এটা ভোগ করলে আসলে প্রতিষ্ঠানটা কী ধরনের ফলাফল পাবে, কী ধরনের সুবিধা পাবে, তাহলে সেই জিনিসটা আমাকে যদি আমি কি করতে পারি, নতুন করে আবার বিজ্ঞাপন প্রদান করা, বিক্রয় কর্মীর এবং এমনও হতে পারে আমি 5টা কলম কিনলে 1টা কলম ফ্রি, এরকমও কিন্তু দিতে পারি। তখন কি আমি বিভিন্ন ধরনের, দেখো এই যে আমি বিভিন্ন ধরনের কাজ করছি, চিন্তা করছি, বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিচ্ছি যে না আমার আসলে বিজ্ঞাপনটা নিতে হবে না, বিক্রয় কর্মী বাড়াতে হবে না, আমি এখানে ডিসকাউন্টের পরিমাণ বাড়াবো না, এখানে কমিশনের পরিমাণ বাড়াবো। তার মানে আমি এখানে, এবং যখন আমি এটা ডিসেম্বর পার করলাম তখন দেখলাম, ডিসেম্বরে এসে আমি দেখলাম যে 11500 আমার কি হয়েছে, 11500। এর আগে দেখো কত হয়েছিল, এর আগে হয়েছিল আমার 10,000 পণ্য, যেটা 2018 সালের শেষে এবং 2019 সালের শেষে যখন আমি একটুখানি পরিবর্তন করে নিয়ে আসলাম, আমার এই নিয়ন্ত্রণের যে কৌশলটা আছে সেটা একটু আমি আমার মতন করে পরিবর্তন করে নিয়ে আসলাম। তখন দেখলাম কি আমি খুব সহজে কি করতে পেরেছি, কন্ট্রোল করতে পেরেছি। এখন প্রত্যেকটা কাজে যদি আমি একদম শেষে যে আমি যদি নিয়ন্ত্রণ করি, তখন কি হবে না, আমার যে লক্ষ্য বা উদ্দেশ্য আছে সেখানে কিন্তু আমি পৌঁছাতে পারবো না। তোমরা যখন পড়াশোনা করো তোমাদেরও কি করতে হয়, যখন তোমরা স্কুলে পড়েছিলে তখন তোমরা 3টা করে পরীক্ষা দিয়েছো। এই 3টা করে পরীক্ষা দেওয়ার আগে তোমাদেরকে আবার মান্থলি টেস্ট দিতে হয়েছে, মান্থলি টেস্ট দেওয়ার আগে তোমাদেরকে আবার উইকলি টেস্ট দিতে হয়েছে, কখনো কখনো সারপ্রাইজ টেস্ট দিয়েছো, কখনো কখনো কুইজ দিয়েছো। এই যে তোমাকে একদম শুরু থেকেই, যখন তুমি ফার্স্ট টাইম পরীক্ষায় খারাপ করো বা অনেক ভালো করো, তখন তুমি কি বলো যে না আমি এতটুকু পড়াশোনা করেছি, আমি এই পড়াশোনা করে এই রেজাল্ট করেছি, তাহলে কি হবে, আমাকে আরও বেশি পড়ার পরিমাণটা বাড়াতে হবে। আবার তোমরা যখন কলেজে পড়ছো তোমাদের কি করা হয়েছে, 2টো সেমিস্টার একটা ইয়ার ভাগ করা হয়েছে। এর আগে তোমাদের যখন আবার বোর্ড পরীক্ষায় যাবে, প্রাক নির্বাচনী পরীক্ষা, নির্বাচনী পরীক্ষা, বিভিন্ন ধরনের কিন্তু নিয়ন্ত্রণ ব্যবস্থা কিন্তু তোমরা তোমাদের নিজেদের জীবনেই কিন্তু দেখতে পাচ্ছ। এখন আমরা যদি এটা না করে যদি এটা করতাম, সরাসরি যদি তোমাদেরকে বোর্ড পরীক্ষায় পাঠিয়ে দিতাম, তখন কি হতো, আমাদের কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল অর্জিত হতো না। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি, নিয়ন্ত্রণটা আমাদের করতে হবে এমনভাবে যেন ওই লক্ষ্য উদ্দেশ্যটা অর্জনের জন্য আমরা আবার পর্যাপ্ত সময় পাই সংশোধনী ব্যবস্থা গ্রহণের মাধ্যমে। তাহলে মোটামুটি আমরা নিয়ন্ত্রণটা কি বুঝতে পেরেছি। আমি আরেকবার নিয়ন্ত্রণের সংজ্ঞাটা লিখে তারপর নিয়ন্ত্রণের বৈশিষ্ট্যের দিকে যাচ্ছি। সবাই যার যার কাছে বই আছে সবাই একটু বইটা খুলো, বইটা খুলে একটু দেখো যে নিয়ন্ত্রণ আসলে কি, নিয়ন্ত্রণটা আসলে কি সেটা একটু আমরা যদি দেখার চেষ্টা করি তাহলে কিন্তু আমাদের সবাই প্রত্যেকে যার যার সামনে বই আছে বইটা খুলো, বইটা খুলে এখানে দেখো আমরা কি দেখছি, পরিকল্পনা অনুযায়ী কতটুকু কার্য সম্পাদিত হয়েছে তা
পরিমাপ করে বিচ্যুতি বা পার্থক্য নির্ণয় করে প্রয়োজনীয় সংশোধনীমূলক ব্যবস্থা গ্রহণ করাকে নিয়ন্ত্রণ বলা হয়। সবাই কি দেখেছো? বইটা পড়েছো সবাই? আব্দুল হাদি এই মাত্র ক্লাসে জয়েন করেছ? সবাই কি দেখেছ নিয়ন্ত্রণ কাকে বলে? বইটা খুলেছো সবাই? বইটা পড়েছ? দেখো কি বলেছি আমরা, পরিকল্পনা অনুযায়ী কতটুকু কার্য সম্পাদিত হয়েছে তা পরিমাপ করে বিচ্যুতি বা পার্থক্য নির্ণয় করে প্রয়োজনীয় যে সংশোধনীমূলক ব্যবস্থা গ্রহণ তাকেই আমরা কি বলছি? নিয়ন্ত্রণ বলছি। তার মানে এটা কিন্তু আর আমাদের বোঝানোর দরকার নাই। এর আগে কিন্তু আমরা উদাহরণ দিয়ে একটু করে বুঝতে পেরেছি যে আসলে পরিমাপ বলতে কাকে বোঝানো হচ্ছে, পার্থক্য বলতে কাকে বোঝানো হচ্ছে এবং প্রয়োজনীয় যে সংশোধনীমূলক ব্যবস্থা এটা কাকে বলা হচ্ছে। ওকে, তাহলে আমরা এখন আরেকবার সবাই একটু পড়ে নিই। কী বলছি আমরা? পরিকল্পনা অনুযায়ী কতটুকু কার্য সম্পাদিত হয়েছে তা পরিমাপ করে বিচ্যুতি বা পার্থক্য নির্ণয় করে প্রয়োজনীয় যে সংশোধনীমূলক ব্যবস্থা গ্রহণ তাকেই আমরা কি বলছি? নিয়ন্ত্রণ বলছি। এবং এই যে সংশোধনীমূলক ব্যবস্থা বলছি, এই সংশোধনী ব্যবস্থাটা আমাদের প্রত্যেকের পার্সোনালি আমরা যেভাবে আসলে প্রতিষ্ঠানটাকে আগাতে চাই, যেটা আমরা একটু আগে বললাম যে আমরা করতে পারতাম, আমরা বিজ্ঞাপন বাড়াতে পারতাম, আমরা বিক্রয় কর্মী বাড়াতে পারতাম, আমরা ডিসকাউন্টের ব্যবস্থা করতে পারতাম, আমরা কমিশনের সুবিধা দিতে পারতাম। কমিশনটা হতো কাদের জন্য? দোকানদারদের জন্য, যারা নিজে থেকে বলবে যে ভাই এই প্রোডাক্ট অনেক ভালো, আপনারা ব্যবহার করে দেখেন। আর অন্যদিকে যদি আমরা ডিসকাউন্ট বা যদি আমরা কম টাকার কথা বলি যে 5টি কলম কিনলে 1টি কলম ফ্রি দেওয়া হবে, নমুনা পণ্য বিতরণ করতে পারি, তাহলে এগুলো হচ্ছে কি আমাদের সংশোধনীমূলক ব্যবস্থা গ্রহণ। মোটামুটি আমাদের সবার কাছে পরিষ্কার হয়ে গিয়েছে যে নিয়ন্ত্রণ বিষয়টা কি। এখন চলো আমরা একটু নিয়ন্ত্রণের বৈশিষ্ট্যগুলো দেখি। আমরা কিন্তু জানি বৈশিষ্ট্য কাকে বলে বা বৈশিষ্ট্য কি। বৈশিষ্ট্য হচ্ছে এমন কিছু গুণ বা চিহ্ন যা দেখে আমরা খুব সহজেই কাউকে কী করতে পারি? চিহ্নিত করতে পারি। ঠিক তেমনি আমরা মানুষ বললে এক ধরনের আমাদের সামনের ছবি ভেসে আসে, আবার ভালো মানুষ বললে আরেক ধরনের ছবি ভেসে ওঠে। ঠিক তেমনিভাবে আমাদের কি করছে? এই নিয়ন্ত্রণের বৈশিষ্ট্যটা আমাদেরকে সাহায্য করবে নিয়ন্ত্রণটাকে চিনে নেওয়ার জন্য। চলো আমরা দেখি তাহলে নিয়ন্ত্রণে কী কী বৈশিষ্ট্য আমরা পেয়ে যাই। নিয়ন্ত্রণের বৈশিষ্ট্য, সবচেয়ে প্রথম যে বৈশিষ্ট্য, এটা কিন্তু আমরা এতক্ষণে আলোচনা থেকে আমরা বের করতে পেরেছি, সেটা হচ্ছে সর্বশেষ ধাপ। বলো তো এটা কার সর্বশেষ ধাপ বলতে বা সর্বশেষ ধাপ বা কাজ? আচ্ছা, সবাইকে পেয়েছে? বলো সর্বশেষ ধাপ মানে কার? সর্বশেষ ধাপটা কার বলো? সর্বশেষ ধাপ বা আমরা কি বলতে পারি? আরেকটা বলতে পারি বা ব্যবস্থাপনার সর্বশেষ কাজ। ব্যবস্থাপনার সর্বশেষ কাজ। এবার কি পরিষ্কার হয়েছে? সর্বশেষ ধাপ মানে কি বলো তো? সর্বশেষ ধাপ মানে ব্যবস্থাপনার সর্বশেষ কাজ। তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু আমরা এখন এটার একটা ব্যাখ্যা নিতে পারি, ব্যাখ্যা বলতে পারি। আমরা কি বলতে পারি? যে ব্যবস্থাপনার যে কার্যপ্রক্রিয়া, এই কার্যপ্রক্রিয়া একটি অবিরাম প্রক্রিয়া। এই অবিরাম প্রক্রিয়ার সর্বশেষ ধাপ হচ্ছে নিয়ন্ত্রণ। এবং নিয়ন্ত্রণ হচ্ছে এমন একটা কাজ যেই কাজটা পরিকল্পনা অনুযায়ী এই কাজটা সম্পাদিত হয়েছে কিনা বা পরিকল্পনা অনুযায়ী লক্ষ্য উদ্দেশ্য অর্জিত হয়েছে কিনা, সেই যে যাচাই বাছাই করার জন্য যেই ধরনের কাজ বা যে কাজ আসলে পরিকল্পনা অনুযায়ী কাজ সম্পাদিত হয়েছে কিনা এটা পরীক্ষা নিরীক্ষা করে দেখে, তাকে আমরা কি বলে থাকি? নিয়ন্ত্রণ বলে থাকি। তারপর এটা হচ্ছে কি আমাদের নিয়ন্ত্রণ হচ্ছে ব্যবস্থাপকীয় কাজের সর্বশেষ ধাপ।
এরপর আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে আদর্শ মান বা ভিত্তি নির্ভরতা। আমি যে এতক্ষণ যে উদাহরণগুলো আলোচনা করলাম প্রত্যেকটাকে দেখেছি যেটা মানদণ্ড থাকে, স্কেল থাকে। তোমার পরীক্ষার এক্সামের একটি স্কেল হচ্ছে জিপিএ 5, তুমি তার মধ্যে কত পাচ্ছ না সেটা মেজার করা হচ্ছে। আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়, এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমরা কয় ওয়াক্ত পড়ছি কয় ওয়াক্ত পড়ছি না সেটা মেজার করতে হয়। আবার প্রত্যেকটা নামাজে আমাদের কত রাকাত ফরজ পড়তে হবে কত রাকাত সুন্নত পড়তে হবে সেটা একটা মেজারমেন্ট করতে হয়। আমরা খাবার, ঘুম, প্রত্যেকটা জায়গায় দেখো একটা আদর্শ মান কিন্তু রয়ে গেছে। আমাদের কি করতে হবে, প্রপারলি একটা সুস্থ মানুষের জন্য 6 থেকে 8 ঘন্টা ঘুমই কিন্তু আমাদের জন্য যথেষ্ট। এই যে এইভাবে আমরা যখন কোনো একটা অফিসে কাজ করি সেখানেও আন্তর্জাতিক যে শ্রম আইন আছে সেই আইন অনুযায়ী একজন শ্রমিক 8 ঘন্টা কাজ করবে। এই যে দেখো প্রত্যেকটা জায়গায় আমরা যখন ফুট, ইঞ্চি, গজ, মাইল, বর্গমাইল, কিলোমিটার, প্রত্যেকটা জায়গায় এই যে মেজারমেন্ট করা, এই যে পরিমাপ করা, এটাকে আমরা কি বলছি, মান বলছি। এবং এই মানটার উপরে যখন তুমি মেজার করতে যাবে, পরিমাপ করতে যাবে, তখন সেটাকে আমরা কি বলবো, আদর্শ মান বলবো। তার মানে আমাদের কি করতে হবে, আদর্শ মান বা ভিত্তি নির্ভরতা। এখন আমাদের যদি ভিত্তি না থাকে তাহলে আমরা আসলে কম্পেয়ার করব কার সাথে। কম্পেয়ার করার জন্য আমার কি লাগবে, একটা বেস লাগবে, এবং সেটাকে আমরা কি বলছি, আদর্শ মান বা ভিত্তি বলছি। আচ্ছা, এরপর 3 নাম্বার হচ্ছে অবিরাম প্রক্রিয়া। অবিরাম প্রক্রিয়া মানে কি, অবিরাম প্রক্রিয়া মানে হচ্ছে যে কাজটা একবার শুরু হয়ে অবিরামভাবে চলতে থাকছে, মানে ওই কাজটা শেষ না হওয়া পর্যন্ত বারবার করে কাজগুলো আবর্তিত হওয়াকে আমরা অবিরাম কাজ বলি। এবং নিয়ন্ত্রণ কাজটা কিন্তু আসলে থেমে থাকার না। তার কারণ হচ্ছে আমরা যখন প্রতিষ্ঠানের জন্য লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করি সেটা কতটুকু অর্জিত হয়েছে, যদি পুরোটুকুই অর্জিত হয়ে যায় আমরা আরও বেটার, আরও ভালো উৎপাদনের জন্য, আরও বেশি উৎপাদনের জন্য আমরা কি করব, আমাদের লক্ষ্যমাত্রাটাকে আবার বাড়িয়ে তুলব। আমরা এই যে দেখছিলাম যে আমাদের 12 মাসে 12,000 পণ্য টার্গেট ছিল, আমরা সেখানে হয়তো বা 14,000-এ যাব পরের বছর, যদি আমাদের 12,000 অ্যাচিভ হয়ে যায়। যদি 14,000 হয়ে যায় পরে আমরা সেটা আবার 15,000-এ যাব। এই যে চলছে, এই জন্য কি বলা হচ্ছে, নিয়ন্ত্রণ একটা অবিরাম প্রক্রিয়া, নিয়ন্ত্রণ কাজটা আসলে থেমে যাওয়ার না। আচ্ছা, এরপর হচ্ছে কালান্তিক কাজ। এই শব্দটা তোমাদের কাছে একটু নতুন হয়তো, কালান্তিক কাজ। তোমরা কি আগে শুনেছো এই শব্দটা, বলো তো? কালান্তিক কাজ কি আগে শুনেছো? মিশাল, এই কথাটা আগে শুনেছো? আচ্ছা, এই কালান্তিক কাজের মানে হচ্ছে কাল শেষে, কাল শেষে আমরা যে নিয়ন্ত্রণ কাজটা করি সেটা যদি এমন হয় যে প্রতিষ্ঠানে আজকে বা প্রতিদিন কয়জন করে শ্রমিক উপস্থিত থাকছে, তাহলে সেটা কবে মেজার করব, দিন শেষে। যদি এমন হয় যে সপ্তাহে গড়ে কি 7 দিনের একটা গড় নিব আমরা, যে 7 দিনে এভারেজ কত শ্রমিক উপস্থিত থাকে, তাহলে আমরা সপ্তাহ শেষে মেজার করব। যদি এমন হয় যে মাস শেষে, তখন আমাদের কি করতে হবে, মাস শেষে চিন্তা করতে হবে। তার মানে নির্দিষ্ট সময় শেষে, এমন না কোনো একটা কাজ শুরু করার আগে আমি নিয়ন্ত্রণ করে ফেলতে পারবো। এই জন্য কি বলা হচ্ছে, কালান্তিক কাজ, কাল শেষে বলা হচ্ছে। তাহলে নিয়ন্ত্রণের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে এটা একটা নির্দিষ্ট সময়ের পরই কেবল কাজ করা যায়, বা নির্দিষ্ট সময়ের পরেই এই ব্যবস্থাপকীয় কাজটা সম্পাদিত হয়ে থাকে। তারপর হচ্ছে মিতব্যয়িতা অর্জন। এই নিয়ন্ত্রণ ব্যবস্থা আমাদের কি করছে, যে মিতব্যয়িতা মানে কি, অপচয় রোধ করা। আমাদের ঠিক যতটুকু প্রয়োজন আমরা ঠিক ততটুকুই খরচ করব, আর যতটুকু প্রয়োজন না ততটুকু আমরা খরচ করব না। আচ্ছা, এরপর হচ্ছে আওতা। আওতা মানে কিন্তু আমরা জানি যে আমাদের আসলে কতটুকু পর্যন্ত যাওয়ার একটা বাইন্ডিংস আছে, বা আমরা আসলে কতটুকু যেতে পারবো। তাহলে প্রতিষ্ঠানের একদম
প্রত্যেকটি জায়গায় কিন্তু আসলে নিয়ন্ত্রণের প্রয়োজন। তার মানে আমরা কি বলবো, পরিকল্পনা, কর্মসংস্থান, সংগঠন, পেশনা যে কোনো জায়গাতেই কিন্তু আসলে কি এই নিয়ন্ত্রণের একটা ব্যাপ্তিটা ছড়িয়ে থাকে। তারপর হচ্ছে পরবর্তী পরিকল্পনার ভিত্তি। এই কথাটিকে বুঝতে পেরেছি আমরা। পরবর্তী পরিকল্পনার ভিত্তি তার মানে কি? আচ্ছা, মিশাল আর শুভরয় দুজন তোমরা প্রশ্নটার উত্তর দিয়েছো যে কখনো তোমরা এই শব্দটা শোনো নাই। এখন কি বুঝতে পেরেছো যে কালান্তিক কাজ মানে কি? কাল শেষে। কাল অন্ত মানে হচ্ছে কাজের শেষে। আর আমরা এখন আলোচনা করছিলাম কি নিয়ে বলো তো? পরবর্তী পরিকল্পনার ভিত্তি। এখন দেখো, আমরা এই যে কলম বিক্রি করলাম, আমরা বিভিন্ন প্রোডাক্টগুলো বিক্রি করলাম, 12,000 পণ্য আমাদের বিক্রি করতে হতো একটা মাসে। এখন এই যে আমরা এক মাসে আসলে 12,000 পণ্য বিক্রি করতে পারিনি, কেন পারিনি এই বিষয়ে চিন্তা ভাবনা করে যখন আমরা আবার একটা প্ল্যান সাজাই, তার মানে কি বলছে যে পরিকল্পনা হচ্ছে এই যে পরবর্তী পরিকল্পনার ভিত্তিটাই হচ্ছে নিয়ন্ত্রণ। সেটা কিভাবে? ধরো এখন আমার কি ছিল, আমি এই যে 10,000 পণ্য আমি বিক্রি করার কথা ছিল, সেখানে আসলে কত হয়েছে? 9 হয়েছে বা 10 হয়েছে, বা এখানে ধরো আমার 12 টার্গেট ছিল, আমি বছর শেষে কি করেছি? 10 করেছি। এই যে 2,000 পণ্য আমার ঘাটতি থেকে গেল, এই 2,000 পণ্য ঘাটতি আমি কিভাবে পরিমাপ করেছি? নিয়ন্ত্রণ প্রক্রিয়ার মাধ্যমে। কিভাবে করেছি? নিয়ন্ত্রণ প্রক্রিয়ার মাধ্যমে। নিয়ন্ত্রণ প্রক্রিয়ার মাধ্যমে এটা আমি বের করার পর আমি কি করব? পরবর্তী বছরে যেন আমার এই 2,000 ঘাটতি যেন না থাকে, এই জন্য যখন প্ল্যান করব, এই জন্য আমাকে কী করতে হবে? নতুন করে আবার একটা প্ল্যান করতে হবে। এই জন্যই বলা হচ্ছে নিয়ন্ত্রণ হচ্ছে সবসময় কি পরবর্তী যে পরিকল্পনা আছে সেটার ভিত্তি। আচ্ছা, এই নিয়ন্ত্রণ ব্যবস্থাটা বলো তো কাদের কাজ? ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাজ। নিয়ন্ত্রণ কিন্তু কখনোই মধ্যস্তর বা নিয়ন্ত্রণ যারা নিম্ন স্তরে থাকে তারা কিন্তু করতে পারে নাই। তার মানে কী করতে হবে? ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ আছে তাদেরকেই কিন্তু কি করতে হবে? এই নিয়ন্ত্রণের কাজটা করতে হবে। এখন ধরো তোমাদের যদি ক্লাসে যখন ক্লাস ক্যাপ্টেন নিয়োগ দেওয়া হয়, তোমার ক্লাস ক্যাপ্টেন কিন্তু মানো না। ক্লাস ক্যাপ্টেন বলে যাও স্যারের কাছে দেখো, বিচার দাও, তোমার ইচ্ছে, তুমি যা দেখো আমাদের কি করতে পারো, স্যার আমাদের কিছুই বলবে না। কিন্তু যদি স্যার ক্লাসে থাকেন তখন কিন্তু তোমরা এটা বলতে পারো না যে ঠিক আছে স্যার আমি দেখি আপনি আমার কি ব্যবস্থা করবেন। এটা কিন্তু আমরা বলতে পারি না, কারণ এখানে স্যার কী হিসেবে আছেন? ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হিসেবে আছে। তার মানে নিয়ন্ত্রণ প্রক্রিয়াটা কিন্তু সবসময় কাদের জন্য হবে? ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ থাকবে তাদের জন্যই হবে। নিম্ন স্তরে যারা থাকছে তারা কিন্তু কখনোই কী করতে পারবে না? নিয়ন্ত্রণ ব্যবস্থায় যেতে পারবে না। ঠিক আছে? তো এই ছিল মোটামুটি আমাদের যেই বৈশিষ্ট্যগুলো নিয়ন্ত্রণের। আরও বেশ কিছু বৈশিষ্ট্য আছে, আমরা সেটা সময় সুযোগ পেলে আলোচনা করে নিব। তোমাদের একটু বাসায় দুটো হোমওয়ার্ক থাকবে, একটা হচ্ছে নিয়ন্ত্রণের গুরুত্ব এবং নিয়ন্ত্রণের যে পদক্ষেপ আছে, এই দুটো জিনিস খুব ভালো করে তোমরা বাসায় একটু পড়ে নিবে। তাহলে কি কি থাকছে হোমওয়ার্ক বলো তো? হোমওয়ার্ক থাকছে নিয়ন্ত্রণের গুরুত্ব, নিয়ন্ত্রণের গুরুত্ব, নিয়ন্ত্রণের পদক্ষেপ। এগুলো একটু বাসায় অন্তপক্ষে 5 বার রিডিং করবে, তা না হলে কিন্তু এই চ্যাপ্টারটা বুঝতে পারবে না। এই চ্যাপ্টারটা হচ্ছে একটু অন্য অধ্যায়গুলো হচ্ছে একটু বেশি জটিল মনে হবে তোমাদের কাছে। এই জন্য তোমাদের কিন্তু খুব ভালো করে এটা একটু রিডিং করে নিতে হবে। তখন মিস যখন পড়াবো বোঝাবো তখন তোমাদের জন্য খুব সহজ হয়ে আসবে। তো শিক্ষার্থীরা সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।